আমি প্রথমেই আমাদের যে শহরটা, এটা বাংলা বর্ষের শেষ হোলি হয়ে গেছে, দিওয়ালি এই দোল পূর্ণিমা হয়ে গেছে, নতুন বর্ষ আসছে বাঙালির। আমাদের জনসংখ্যার হার ভারতবর্ষের ব্যাঙ্গালোরের পর আমাদের এই শহরে, কিন্তু আমাদের শহরের বিস্তৃতি সেরকম হয়নি। 42 স্কোয়ার কিলোমিটারের মধ্যেই আমরা আছি। ভার্টিক্যালি হয়তো বাড়ছে, কিন্তু ছড়িয়ে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু শহরে নেই। পাশে জঙ্গল, একটু পরেই পাহাড়, সেবক, চারিদিকে বিভিন্ন রাজ্য, আমাদের 7 সিস্টার এবং আরো 3-4টে দেশ যাদের দ্বারা পরিবৃত্ত হয়ে আমরা আমাদের এই শহর, ভালোবাসার শহরের মধ্যে আছি। প্রায় 11 কোটির মতো জনসংখ্যা। এটা আপনাদেরকে সবাই বুঝতে হবে যে এই বিপুল যে জনসংখ্যা, তার যে চাহিদা, তার জন্য রাজ্যের বাজেটের সঙ্গে তাল রেখে আমাদেরকে এগোতে হবেই, এটাই বাস্তব। কারণ এখানে শিক্ষার ক্ষেত্রে গত কয়েক বছর, নুরুল্লাহ শুনবেন নাহলে কি করে হবে, আপনারটা মন দিয়ে শুনেছি। শিক্ষার ক্ষেত্রে আপনারাই আমাদেরকে যা দেওয়ার দিয়ে গেছেন, আমরা পেয়েছি। তার যা অবস্থা ছিল সেটার পরিপ্রেক্ষিতেই বলছি, আমরা তো আপনাদেরই উত্তরসূরি হিসাবে পেয়েছি। তার জন্যই তো এত চাপ। কারণ হচ্ছে হ্যাঁ, নাম তো আমরা বহু খালি জমিতেও দেখি, এখনো মাঝে মাঝে আমরা ঠিক করতে গিয়ে সেই খালি জমিতেও দেখি বড় বড়, সেটা আমরা দেখি। শুধু অশোক ভট্টাচার্য না, পশ্চিমবঙ্গ সরকারের সকলের নামে আমরা এই ফলক পাই, আপনারও পাই। ধন্যবাদ। আমরা এই আপনাদের পক্ষ থেকে এই যে বিরাট ঐশ্বর্য আমরা পেয়েছি পশ্চিমবাংলায়। যাই হোক, আমি আমার শহরে আসি। এবার এখানে যেভাবে জনসংখ্যা বেড়েছে, তাতে চাহিদা বেড়েছে নিশ্চিত রূপেই। যে লোকটা আজকে এখানে মেয়র, তিনি যখন 2011 সালে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী হন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার ফটোটা মৌসুমী খুব অন্যভাবে বলার চেষ্টা করলেন, আমাদের কাছে এই ছবিটাই সব। এই ছবিটাই আমরা, ছবিটাকে দেখেই আমরা বাঁচি এবং বাংলা বাঁচে, এই আলাদা করে কিছু নেই। তার যে দর্শন, তার যে চিন্তা ভাবনা, সেটাকে সামনে রেখে আজকে আমি যদি উত্তরবঙ্গে শুধু এই 7টা জেলার কথাই বলি, প্রত্যেকটা একটা করে বিশ্ববিদ্যালয় হয়েছে, প্রত্যেকটা একটা করে মেডিকেল কলেজ হয়েছে, প্রত্যেকটা জায়গায় বেশ কিছু ITI হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। তো আমরা যেভাবে বিরোধী দলে আপনাদের সঙ্গে কথা বলতাম, আপনাদের আজকের যে ভাষণ, আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের ভাষণের যে ধন্যতা, আমি সম্মান থেকে বলছি। আমরা অন্য কিছু শুনতে চাই আপনাদের কাছ থেকে। সেই লক্ষ্য বা সমালোচনা কোনোটাতেই আমরা সন্তুষ্ট হতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আপনার কাছ থেকে আরো তীব্রতর আক্রমণ আসবে, আমরা তার সেটাকে ব্যাধ করে আমরা আজকে এই সভায় নিশ্চিতভাবে মানুষের কথা বলতে পারবো। শতবর্ষের উপরে আমাদের এই শহরটা, কিন্তু সে নিজের তাগিদে, এখানকার মানুষের তাগিদেই কিন্তু এই শহরটা বেড়ে উঠেছে, বহু অবহেলা, বহু বঞ্চনা, বহু গঞ্জনার মধ্যে দিয়ে। এখানে কিন্তু আপনি পপুলেশন আটকানোর চেষ্টা করলেও পারবেন না। এখানে মানুষ আসবে তার কাজের চাহিদার জন্য আসবে, তার শিক্ষার চাহিদার জন্য আসবে, এবং সর্বোপরি শিলিগুড়ি আজকে কিন্তু হেলথের হাব। আপনারা এটাকে স্বীকার করুন আর না করুন, স্বাস্থ্যক্ষেত্রে যে বিপুল ইনভেস্টমেন্ট এখানে হয়েছে, এটাকে তো চোখ খুললেই দেখা যায়। আজকে অলরেডি 10টা UPSC ছিল, 9টা UPSC ছিল, একটা মাতৃসদন। আজকে কিন্তু প্রায় প্রত্যেকটা ওয়ার্ডে আপনার হেলথ সেন্টার,
এটা স্বাস্থ্যের কি একটা বিরাট একটা বিপ্লব হয়নি? আমরা চাইছি বড় ওয়ার্ড গুলোতে 2টো করে স্বাস্থ্যকেন্দ্র, ছোট ওয়ার্ড গুলোতে অন্তত 1টা করে স্বাস্থ্যকেন্দ্র থাকুক, যেখানে প্রাথমিক চিকিৎসাটা পাবে। চলছে, হয়ে যাবে। এই 3 বছরই তো এসছি, আর তো বেশি কিছু বলতে পারবেন না। কিন্তু আমার চেষ্টা আছে, আমরা করছি, চেষ্টা করছি, এবং শেষও হবে, ডাক্তারও বসবে, মানুষও সুবিধা পাবে। এবার এই শহরে আমাদের, আমি যে বললাম আপনাদেরকে প্রথমেই যে বেকারির কথা বলছিলেন আমাদের বিরোধী দলের নেতারা, বিরোধী দলের কাউন্সিলররা, 2020-21 কেন্দ্রের হিসেবে, দেশের হিসেবে, দেশে 14 কোটি বেকার হয়েছে। সরাসরি দেশে 14 কোটি বেকার হয়েছে আপনাদের জমানায়, কিন্তু কর্মসংস্থানের কোনো জায়গা নেই। বিদেশ থেকে ধাক্কা দিয়ে, হাতে হাতে চেন লাগিয়ে, গলায় দড়ি লাগিয়ে কিন্তু পাঠিয়ে দিচ্ছে এয়ারপোর্টে যে তুমি ভারতে যাও, আর আমরা তালি দিচ্ছি। আমাদের দেশের এত বড় একটা ঘটনা ঘটলো, সুনিতা উইলিয়াম বুচ ওনারা ফিরলেন। আমরা আমাদের এই বোর্ড সভায় আশা করেছিলাম যে আপনারা তাদের অন্তত একবার বলবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সুনিতা উইলিয়াম যেহেতু আমাদের ভারতের মেয়ে, তাকে ভারতরত্ন দেওয়া হোক। আমরা এই দাবিটা সমর্থন করি, সকলের করা উচিত। ব্যাপারটা হচ্ছে যে আমার যদি, আমি এখানে জন্মেছি, অনেকেই আমরা এখানে জন্মেছি, এই মাটিটাকে আমরা দেখতে দেখতে বড় হয়েছি বা হচ্ছি, আরো যতদিন বাঁচবো এর প্রতি ভালোবাসা। আমার এই শহরটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য থাকবে কিনা, এখানে এই জায়গায় দাঁড়িয়ে তার যে বিশাল দায়িত্ব আমরা সকলে নিয়েছি, সেটাকে সেই লক্ষ্যে পৌঁছানোটাই হচ্ছে বড় বিষয়। সুনিতা উইলিয়াম যেখানে পৌঁছেছেন, সেখানে উনি যে কাজগুলো করেছেন, অনেকের হয়তো মনে হয়েছে, বা যারা আমরা ভাবতেও পারি না যে মহাকাশে কি আছে, সেই দূরদর্শিতা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চলেন, এবং আমাদের শহরের মহানাগরিকও সেই দূরদর্শিতা নিয়ে কাজ করার চেষ্টা করেন। তাতে ফল, সফলতা, বিফলতা কাজ করতে গেলে আসবে, কিন্তু আমাদের শহরের আপনারা জনপ্রতিনিধি, আপনাদের দায়িত্বটা আপনারা ভুললে হবে না। আমরা চাই, আসুন একসঙ্গে আমরা এই শহরটাকে আরো সুন্দর করি, আরো বাসযোগ্য করি। কেন হয়নি বলুন তো? এই যে আপনারা পাতা ধরে ধরে বলছেন এত টাকা, এত টাকা। আমরা তো বহুবার বলেছিলাম, কেন আমার শহরের যে অক্সিজেন বহন করে, যার দ্বারা আমরা বাঁচি, সেই জঙ্গলগুলো কাটা হলো দিনের পর দিন ধরে, তখন কেন বাঁচানোর চেষ্টা হয়নি? কেন আমাদের এই নদীগুলো, আমাদের লাইফ লাইন, তার এই অবস্থা? আমি বহুবার, বহু মিটিং এ, বাজেট মিটিং এ এখানে উল্লেখ করেছি, পুরনো দস্তাবেজ দেখলে মনে পড়বে। মহানন্দার মাঝখান অব্দি চলে এসছে তো সব। ফুলেশ্বরী তো পুরোটাই দখল হয়েছে। কারা বসবাস করেন সেখানে? যানজটের কথা বারবার বলি, আপনারা শুধু যানজট নিয়ে বললে হবে? যানজট সমস্যার সমাধানে কোনো প্রস্তাব কিছু ভাবছেন আপনারা? সেটা দিন, বোর্ড ভাববে। দিনের পর দিন একই কথা বলতে হয়। হিলকার রোড, সেবক রোড, বর্ধমান রোডের পার্কিং গুলো যে বিক্রি হয়ে গেল, চুরি হয়ে গেল, আজকে এসে কপাল তাপালে হবে? নাকি এই 1080 দিনের মধ্যে আমরা কোনো বৈপ্লবিক বিশাল কিছু করতে পারবো, যে ওই লোকগুলো যারা পার্কিং গুলো বিক্রি করে দিয়েছে, তাদের ওই দোকানগুলো কি আমরা ফেরত পাবো? আজকে নতুন রাস্তা, আমাদের শহরের সবচেয়ে বড় যে সমস্যা, অনেকে উল্লেখ করেছেন যে রেলের জমি, মূল যানজট সমস্যার যদি প্রধান কেউ হয়, সেটা হচ্ছে রেল।
একটা বড় স্টেশন বানাচ্ছি, খুব জোর দিয়ে আমরা আনন্দ করছি, যে হাজার হাজার প্যাসেঞ্জার আসবেন বা এখান থেকে যাবেন বিভিন্ন জায়গায়, তাদের রাস্তা কোথায়? তাদের জন্য কি ভেবেছেন? আজকে বললাম আমরা এটা হেলথের হাব। আপনি যতই তালি বাজান, আপনি যতই গুয়াহাটিকে বিশাল শহর বলুন, আসাম থেকেও বিশাল সংখ্যক মানুষ তার স্বাস্থ্যের জন্য পশ্চিমবাংলায় আসে, শিলিগুড়িতে আসে। আজকে এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার ভাবতে হবে। কাউকে অসম্মান করা, কাউকে ছোট দেখানো, ভোটকে ছোট দেখানো, নিজের শহরকে ছোট দেখানো, এটা আমরা যে কেউ করতে পারি। কিন্তু আমরা যখন দায়িত্বে, আমরা যখন এখানে সকলে আছি, আমি মনে করি 47 জন আমরা একটা পরিবার। কিন্তু এই 47 জনে আমরা এই পুরো শহরটার এই 11 কোটি মানুষকে, 11 লক্ষ মানুষকে আমরা নিজেদের সমস্ত ভাবনাকে সঁপে দিয়ে তাদের জীবনযাপনকে আমরা নষ্ট করতে পারি না। হঠাৎ করে বলছেন, কখনো বলছেন কেন হকার উচ্ছেদ হচ্ছে, টানা 1 মাস ধরে আন্দোলন করছেন। যখন আমরা তাদেরকে পুনর্বাসন করতে যাচ্ছি তখন বাধার সৃষ্টি আসছে। কখনো তাদেরকে নিয়ে আন্দোলনের কথা ভাবা হচ্ছে লাল সাদা পতাকা নিয়ে। আসল আপনারা কি চাইছেন? টোটোর বিরুদ্ধে বলছেন, অনেকবার বলেছি, টোটো নিয়ে পরিকল্পনা জানান। শুধু সমালোচনা করলে হবে না তো, এটা তো ঠিকই। পরিবহন মন্ত্রী ঠিক বলেছেন যে আমরা 3 নাম্বার করেছি, আমরা আইডেন্টিফাই করেছি, আমরা সমস্ত রুট আমরা ভাগ করার চেষ্টা করেছি। কিন্তু কিছু মানুষ তো এখনো তারা এই টোটোর মধ্যেই তাদের জীবিকা, তাদের পরিবার পরিচালনা করছেন। এটাকে নিয়ে তো ভাবতে হবে এবং সত্যিকারের কি করা যায় সেই পরিকল্পনার কথা বলা উচিত। এবার বাস্তবে আমাদের আর্থিক অবস্থা কি? আমরা কোথাও লুকাইনি, প্রত্যেকটা সভা করে বলা হয়েছে যে আমাদের আয় কত, আমাদের এখানে কেন আয়ের এই অবস্থা, কেন 2013 পরে আজ অব্দি অ্যাসেসমেন্ট হয়নি, কেন সেটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়নি। আয়টা কোথা থেকে আসবে? আবার আরেকদিকে যদি ভাবি আমরা যে শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্টের জন্য মানুষ কিন্তু আমাদের এখানে আসছে। এই ইএসজেড এর জন্য একটা সমস্যা হচ্ছে, আমরা আশা করছি মিটে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের এখানে যে মূলত যে বিষয়, যে জায়গাগুলো রয়েছে এখানে ব্যবসা করার, যে জায়গাগুলো রয়েছে, এখানে প্রচুর মানুষ তারা দৈনন্দিন আসেন। এখানে আপনারা হেলথের কথা বলুন, আপনারা ট্যুরিজমের যে বিশাল বিকাশ হয়েছে। আজকে পাহাড় অশান্ত নয়, পাহাড়ে মানুষ যাচ্ছে, ডুয়ার্সে যাচ্ছে মানুষ, এখানে তারা বসছে, এখানে একদিন অন্তত তারা নিজেদের জন্য থাকছে। এখানে কোনো ঘোরার জায়গা ছিল না, টুরিস্ট এসে কোথাও যেতে পারতো না। এখানে অনেকগুলো ডেস্টিনেশন তৈরি হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু আমাদের প্রত্যেককে ভাবতে হবে। আপনি বলছেন সিকিউরিটির কথা, কোন কাউন্সিলর, আমি মাননীয় মেয়রকে অনুরোধ করেছি যে আমাদের শহরে কারা ভাড়াটে আসছেন, বিভিন্ন কাজে আসছেন, তারা কোথায় আছেন, মানুষকে এটাকে অ্যাওয়ার করা, যে ভাড়া দেওয়ার আগে একবার অন্তত চিন্তা করে এটা করতে হবে। বিভিন্ন সময় আমরা লক্ষ্য করছি যে না জানিয়েই সেই ভাড়াটেগুলো আসছে, ভাড়াটেরা থাকছে এখানে, তারা ব্যবহার করছে আমাদের এই শহরটাকে, তারা চলে যাচ্ছে। বিভিন্ন সময় ঠিকই এটা যে সুরক্ষারও সমস্যা হচ্ছে। আমাদের আইন আছে, কিন্তু আমরা কাউন্সিলরদেরকে এই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে।
কিছু হলে আমাদের ওয়ার্ডে তখন কিন্তু কাউন্সিলরকে দোষারোপ করা হয়, কিন্তু মানুষ কিন্তু কাউন্সিলরের কাছে আসছেন না, এই বিষয়গুলোর তথ্য তারা জমা দিচ্ছেন না। এটা কিন্তু আজকে নয়, ধারাবাহিকভাবে চলছে। তো এই শহরটা যেহেতু সমস্ত দিক থেকে, আমি এরকমও শুনি যে টাকা দিয়ে ভিন রাজ্যে টাকা দিয়ে এখানে লেবারের কাজ করতে আসে, যেন এখানে কনফার্ম ইনকাম পাওয়া যাবে। এই জায়গাটা তৈরি হয়েছে আমাদের এরকম, অসুবিধা নেই, মানুষ তো আসবে, যেখানে মানুষ কাজ পাবে। পাশের রাজ্যে অনেক জায়গায় কাজ নেই, সেখান থেকে বিভিন্ন ভাবে সরিয়ে দেওয়া হচ্ছে মানুষকে। আসামে আমরা দেখেছি বিশাল এনআরসির ভয়ে মানুষের নাম কেটে দিয়েছে, তারা অনেক মানুষ এসছে। আমাদের এই বাংলা সংস্কৃতি, এটা তাদেরকে আপন করে নেওয়া, তাদেরকে থাকতে দেওয়া, তারা এখানে বাঁচবে। সবচেয়ে সুরক্ষিত ভারতবর্ষের মধ্যে যদি জায়গা থাকে সেটা আজকের দিনে বাংলা, এবং তার অন্যতম শহর হচ্ছে শিলিগুড়ি। তো সেই জায়গাটাকে নানান সমস্যার মধ্যে আমাদেরকে করতে হবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আপনি বাজেটে দেখবেন যে আমরা চেয়েছি যে আমাদের আরবান ডেভেলপমেন্ট এবং যেটাকে আপনারা স্লাম বলছেন, উত্তরণের যে উন্নয়ন, দুটো যাতে সমান তালে হয়, সেটার ব্যবস্থা আমাদেরকে যে কোনো মূল্যে করতে হবেই। এবারে রেলের যে অব্যবহৃত জমি, যেটা আমরা বারবার সকলে মিলে বলছি, এই মানুষগুলোর দোষ কি? ভোট দেয়, তাদের এখানে আইডেন্টিটি কার্ড আছে, ভোটার কার্ড আছে, তারা এখানে পড়াশোনা করেন, এখানে রুজি রোজগার করেন, দিনের পর দিন তারা এখানে বসে আছেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখান থেকে যারা বিধানসভায় যান এবং সংসদে যান, আমাদের এটা দুর্ভাগ্য যে এমন জনপ্রতিনিধিরা যান যারা শহরের শুধুমাত্র সমালোচনা করেন, রাজ্যের সমালোচনা করেন এবং এখানকার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেন। কেন এতদিন হলো, আজকে প্রায় 3-4টে সাংসদ এখানে আছেন, কেন রেলের জমিগুলো এখনো পর্যন্ত দেওয়া গেল না, সেটা নিয়ে কথা বলছেন না? অথচ বাংলা ভাগের বেলায় বারবার সাংসদ বিধায়কদের মুখে শুনতে পাই। এটা আমাদের ক্ষেত্রে, আমাদের সকলের জন্য লজ্জা। আমি মাননীয় মেয়র তার জবাবি ভাষণে নিশ্চয়ই বলবেন সবকিছু, কিন্তু এই যে সামাজিক সমস্যাগুলো, এর মধ্যে দাঁড়িয়ে অর্থনৈতিক সমস্যা, সমস্ত টাকা আটকে দিয়েছে, বলছেন ঘরের টাকা দিচ্ছে, হাস্যকর। গত 3 বছর ধরে একটি টাকাও দেননি। 28 লক্ষ বাড়ি সারা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দিয়েছেন। তো গোল গোল কথা বললে হবে না। টাকা যদি সত্যি গরিবের জন্য চান, গিয়ে দরবার করুন, এখানকার সাংসদ বিধায়ককে বলুন। এখানকার বিধায়ককে দেখলে তো মনে হয় তিনি কলকাতায় থাকেন, কলকাতা নিয়ে কথা বলেন, আর একজন এলওপির বোধহয় বডিগার্ড সারাদিন ধরে ওখানে পাশে দাঁড়িয়ে উনি বডিগার্ড হয়ে আছেন। আর বারবার কি অত্যাধিক হচ্ছে, সবাই দেখছে যেভাবে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় উনি আক্রমণ করেন, মানুষ বলবে। আর বারবার শিলিগুড়ির বিরুদ্ধে উনি শিলিগুড়িকে খাটো করে দেখানোর জন্য উনি বারবার নানা ধরনের কথা বলছেন। এই বডিগার্ড শব্দটা ঠিক না, এরকম বলা ঠিক আছে। ডেপুটি মেয়র সাহেব এবার না, এটা এই শব্দ তো অফিস নিতে হবে। কি ভাষায় বলবো আপনি বলুন? বডিগার্ড কেন বলছেন? কি বললাম আপনি বলছেন? আচ্ছা, বন্ধু হিসেবে দাঁড়ান, ঠিক আছে। আপনি বলছেন এলোপিকে বলিনি আমি, এলোপিকে সঙ্গে বলেছি। ঠিক না তো, ঠিক আছে, ঠিক আছে, পাশে সারাদিন ওখানেই থাকেন, তাই বললাম। তো শহরে থাকেন না, শহরের মানুষ বলবে না? শহরে থাকেন না, শহরের কোনো কাজে লাগেন না, শহরের বিরুদ্ধে সবসময় কলকাতায় গিয়ে বলতে থাকেন। তো কলকাতার মানুষ, শিলিগুড়ির মানুষ তো বলবেই। আজকের দিনে দাঁড়িয়ে আনুন না রেলের জমি, রাজ্য সরকারের হাতে দিন, দিয়ে সমস্ত মানুষকে রাজ্য সরকারের যে নিয়ম তার মাধ্যমে পাট্টা দিব, আমরা নিজ গৃহ নিজ ভূমিতে দেব, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। তো কেন হচ্ছে না? আর এই যে টাউন স্টেশনটা, এখানে হেরিটেজ টাউন স্টেশন,
সেটাকে কেন বঞ্চনা করা হচ্ছে? সেটা নিয়ে কেন আপনারা বলছেন না? আজকে এই টাউন স্টেশনটার জন্য আমাদের শহরটা বিকশিত হতে পারছে না। এটা নিয়ে নিশ্চিতভাবেই আপনাদের ভাবা উচিত, কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত। কেন্দ্রের উপরে ভরসা আমরা করি না, আমরা নিজেদের ক্ষমতায়, রাজ্য সরকারের ক্ষমতায়, বাংলার মানুষের ক্ষমতায় বাংলা বাঁচবে। কিন্তু এখানে ব্যবসা করবেন, এখানে সমস্ত রেলের জমি বিক্রি করে দেবেন, আর রাজ্যের থেকে জিএসটি তুলবেন, রাজ্যকে কিছু দেবেন না, এটার প্রতিবাদ আমাদের থাকবে। আমি সবার কাছ থেকে সমস্ত হাউসকে বলবো, অনুরোধ করব যে আপনারা সাথে একসঙ্গে থাকি, আমরা এই শহরটাকে বাঁচানোর স্বার্থে, সার্বিক উন্নয়নের স্বার্থে মাননীয় মেয়রের এই প্রস্তাবিত বাজেট সকলে মিলে সমর্থন করুন এবং আমরা যে নতুন শিলিগুড়ি দেখার লক্ষ্যে আমরা এগোচ্ছি সেই রাস্তায় আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে চাই। আমি এই বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।